স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মিরপুর টেস্ট জয়ের জন্য দরকার আর মাত্র 4 উইকেট, তাতেই আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচে টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার আমেজটা উপভোগ করতে পারবে টাইগাররা। চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 297 রান তোলার পর ইনিংস ঘোষণা করেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। জবাবে আইরিশদের সামনে দিন শেষে এখনো 333 রানের পাহাড়, হাতে উইকেট আছে 4টা। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ম্যাচ জয় নয়, দুর্বল প্রতিপক্ষ যেহেতু পাওয়াই গেছে, তাই ব্যাটিংটা একটু বেশি সময় ধরে প্র্যাকটিস করা যাক। আগের দিন আয়ারল্যান্ডকে ফলো অনে না ফেলে নিজেরাই যখন ব্যাটিং করতে নামলো বাংলাদেশ, তাদের মনোভাব মনে হয়েছিল এটাই। কারণ বোলিংটা বরাবরই আপ টু দ্য মার্ক হলেও ব্যাটিং নিয়ে অ্যাক্রস দ্য ফরম্যাট ধুঁকছে টাইগাররা। স্পেশালি টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস না আসার অভিযোগ উঠেছে অহরহ। নতুন ব্যাটিং কনসালটেন্ট মোহাম্মদ আশরাফুল হয়তো নিজের পরীক্ষা ক্ষেত্রটা একটু ওয়াইড করে নিতে চেয়েছেন। তাতে ফল হয়েছে ভালোই। তৃতীয় দিনে 2 ওপেনারের কাছ থেকে এসেছিল 17 রানের পার্টনারশিপ। যদিও আগের দিন শেষ বিকেলে জয় আর 4 নম্বর দিনে এসে সাদমান ইসলাম ফিরেছেন আর্লি। টু দ্য পয়েন্ট বললে সকালের সেশনে চতুর্থ ওভারে ম্যাকব্রেইনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। তার আগে সাদমানের ব্যাট থেকে আসে মোট 78 রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য ক্যাপ্টেন শান্ত ফ্লপ, নামের পাশে 1 রানের বেশি যোগ করতে পারেননি। ততক্ষণে অবশ্য টাইগারদের লিড ছাড়িয়ে গেছে 400 রানের মাইলস্টোন। আর আরেক পাশে মুমিনুল ধরে রেখেছেন হাল, তুলে নিয়েছেন ক্যারিয়ারের 24 নম্বর 50ও। শান্ত ফেরার পর আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমকে সাথে পান টাইগার লিটল মাস্টার। 50 ওভার পেরিয়ে গেছে, সেই সাথে ইনিংস ডিক্লেয়ারের তাড়া আছে। সেটা বোঝা যাচ্ছিল মুমিনুলের ব্যাট চালিয়ে খেলতে দেখেই। মুমিনুলের শতকের জন্য হয়তো ব্যাটিংটা চালিয়েই গেছেন ক্যাপ্টেন শান্ত, কিন্তু সেটা আর হলো কই। 87 রানে ক্যাম্পারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। ততক্ষণে মুশিরও হয়ে গেছে আরেকটা 50। টাইগাররা যখন ইনিংস ঘোষণা করে তখন মুশি ছিলেন 53 রানে অপরাজিত। বাংলাদেশ 4 উইকেটে 297, আয়ারল্যান্ডের সামনে টার্গেট 509 রানের। অথচ চতুর্থ ইনিংসের সর্বোচ্চ 418 রানের টার্গেট সফলভাবে তাড়া করার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। সেই বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়েছিল তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি আইরিশরা। তার কারণ সহজ কথাই বললে তাইজুল ইসলাম 3 উইকেট। সেই সাথে টাইগার স্পিনার গড়ে ফেলেছেন বাংলাদেশের জার্সিতে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড। আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 50 রান এসেছে হ্যারি ট্যাক্টরের ব্যাট থেকে। কার্টিস ক্যাম্পার 34 রানে আছেন অপরাজিত, হাতে আছে 4 উইকেট। বিশ্ব রেকর্ড গড়ে এই ম্যাচ জিততে চাইলেও শেষ দিনে আয়ারল্যান্ডকে করতে হবে আরও 333 রান। খালিদ জামিল, 71। মুশফিক রিকি পন্টিং এর পাশে নাম লেখাতে পারতেন, ডিক্লেয়ার না করে সময়টাকে দিতে পারতেন ক্যাপ্টেন। দিন শেষে সেই উত্তর দিয়েছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বলছেন ব্যাটাররা উন্নতি করছে, সামনে ব্যাটাররা নাকি আরো বড় বড় ইনিংস খেলবে ধারাবাহিকভাবে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আপনি চাইলে আরো 1 ঘন্টা খেলা দিতে পারতেন। মুশফিকের শততম টেস্টটাকে মুশফিক রাঙিয়েছেন প্রথম ইনিংসটায় সেঞ্চুরি করেই। দ্বিতীয় ইনিংসেও 50 করেছেন, নট আউট থেকেছেন। 53 রানে ড্রেসিং রুমে ফিরে গেছেন। বাংলাদেশ ডিক্লেয়ার করার কারণে সেঞ্চুরি করা হয়নি মুশফিকুর রহিমের। ঠিক যেই জায়গাটায় ছিলেন সেখান থেকে কিন্তু একটা অনন্য রেকর্ড রিকি পন্টিংয়ের পাশে নাম লিখাতে পারতেন মুশফিক। অর্থাৎ এখন পর্যন্ত নিজেদের শততম টেস্টে ব্যাক টু ব্যাক 2টা ইনিংসেই একটা টেস্টের বা ওই শততম টেস্টের সেঞ্চুরি করার রেকর্ড আছে রিকি পন্টিংয়ের। সেই কাজটা কিন্তু চাইলেই করিয়ে নিতে পারতেন ক্যাপ্টেন, তারপরও সেটা করানো হয়নি। ঠিক কেন, এই প্রশ্নটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিংবা প্রেস কনফারেন্সে যখন ব্যাটিং কোচ আশরাফুল এসেছেন তখন তাকে শুনতে হয়েছে। তিনি উত্তরটা দিয়েছেন খোলামেলা। তো এমন একটা সিচুয়েশনে ছিল যে আমাদের অলরেডি 500 রান হয়ে গিয়েছে এবং আমরা বিলিভ করি যে আয়ারল্যান্ডের 10টা উইকেট নিতে আমাদের যে ওভারটা ছিল, হ্যাঁ আপনি চাইলে আরো 1 ঘন্টা খেলা দিতে পারতেন, কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্পিরিট অফ ক্রিকেটে হয়তোবা। এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে না, যেহেতু মুমিনুল কাছাকাছি আছে তাকে অপরচুনিটি দেওয়া হয়েছিল, কিন্তু আনলাকি সে করতে পারেনি। আশরাফুল দায়িত্ব নেওয়ার পর সিলেট টেস্ট এবং ঢাকা টেস্টে ব্যাটাররা দুর্দান্ত করছে, অনেকগুলো সেঞ্চুরি, অনেকগুলো 50।
কিছু 50কে সেঞ্চুরিতে কনভার্ট করা যেত। মুমিনুল দুইটা ইনিংসেই খুব কাছাকাছি গিয়ে সেঞ্চুরি করতে পারেননি, কেন সেটা? সেই প্রশ্নটা যেমন উঠছে, সেই প্রশ্নটা যেমন ছুড়ে দেওয়া হচ্ছে ব্যাটিং কোচের কাছে, একই সঙ্গে আরও একটা প্রশ্ন কিন্তু উঠছে, বাংলাদেশ এই যে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছে, সেটা কি প্রতিপক্ষের দুর্বল বোলিং লাইন আপের জন্য, নাকি বাংলাদেশের ব্যাটাররা আসলেই ইমপ্রুভ করেছে, কিংবা যে সময়টা আশরাফুল কাজ করেছেন ঠিক সেই সময়টায় ব্যাটারদের উন্নতিটা তার চোখে পড়েছে? ওদের ফাস্ট বোলারের বল কিন্তু 140 বল করেন এবং লেফট আর্ম স্পিনারটাও খুব চমৎকার জায়গায় বল করেন। বোলিং ইউনিট কিন্তু তাদের খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স সবাই। বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যেভাবে প্রিপারেশন নিচ্ছে এবং খেলছে এখন, আমরা রিসেন্ট সামনে যত টেস্ট ম্যাচ দেখবেন বড় বড় ইনিংস দেখতে পারবেন আমাদের প্লেয়ারদের। ঠিক হার্ষদুল মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচের দায়িত্ব পাবার পর দলটা ব্যাটিংয়ে বেশ ভালোই করছে। সিলেট টেস্টের পর ঢাকার টেস্টেও সেই 2013 গল টেস্টে 190 রান করার পর প্রেস কনফারেন্সে এসেছিলেন। ঠিক এক যুগ পর আবারও প্রেস কনফারেন্সে এলেন, মাঝখানটায় লম্বা সময়। বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে যদি তিনি আরও দীর্ঘ সময় থাকেন, অর্থাৎ এই আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আশরাফুলের সঙ্গে বিসিবির চুক্তি যদি কোনো কারণে সেটা বাড়ানো হয়, তাহলেই কিন্তু আরও অনেকবার হয়তোবা প্রেস কনফারেন্সে মোহাম্মদ আশরাফুলকে দেখা যাবে। বিসিবি সভাপতির সাথে আগের দিনটায় দেখা গেছে দিন শেষে লম্বা আলোচনা করছিলেন আশরাফুল। তার সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে বিসিবি কি আসলে সময় বাড়ানোর যে সিদ্ধান্তটা সেটা কি নিতে যাচ্ছে? না, এই বিষয়ে কোনো আলাপ হয় না। ওনার সাথে তো আমার এমনি আলাপ হয় রেগুলারই, কিন্তু এই বিষয়ে কোনো আলাপ হয়নি। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা। ভারতকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ এ দলের প্রতিপক্ষ এবার পাকিস্তান শাহিনস। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা এ দলকে 5 রানে হারিয়েছে পাকিস্তান। রবিবার রাত 8:30টায় মাঠে গড়াবে বাংলাদেশ পাকিস্তানের ব্লকবাস্টার ফাইনাল। সবশেষ ম্যাচে শক্তিশালী ভারতকে হারালেও ফিল্ডিংয়ে টাইগার এ টিমের দুর্বলতা ছিল স্পষ্ট। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে এটাই হতে পারে বড় দুশ্চিন্তার কারণ। তবে রিপন মন্ডলের সাথে সাকলাইনের জ্বলে ওঠা দলের জন্য কিছুটা স্বস্তির। এছাড়া ব্যাটিংয়ে হাবিবুর রহমান, সোহান, আকবর আলীরা তৈরি করেছেন আস্থার জায়গা। অন্যদিকে ফাইনালের প্রতিপক্ষ পাকিস্তানের শক্তির জায়গা ওদের বোলিং। ব্যাটিংয়ে আসরে খুব একটা সুবিধা করতে পারেনি দলটা। ইনফর্ম টাইগার বোলিং লাইন নিজের কাজটা ঠিকঠাক করতে পারলে আকবর আলীর নেতৃত্বে আরও একটা আন্তর্জাতিক শিরোপার স্বাদ পেতেই পারে বাংলাদেশ। বিপিএল কি বিসিবির কাছে বিষ ফোড়াচ্ছে? ইতিমধ্যে 3 দফা পিছিয়েছে ক্রিকেটারদের নিলাম। একাধিক ফ্র্যাঞ্চাইজি নিয়েও দুশ্চিন্তা ও সিদ্ধান্তহীনতায় ভুগছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। 5 নাকি 6 দলের আসর হবে সেই ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না কর্তারা। সাইফুল রূপকের রিপোর্ট। নোয়াখালী বিভাগ চাওয়া নিয়ে আলোচনা সোশ্যাল প্ল্যাটফর্মে বরাবরই ট্রেন্ডিংয়ে থাকে, অনেক আলোচনা হয়, মজাও হয়। বিপিএলে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি দেখা যেতে পারে, নতুন আলোচনা শোনা যাচ্ছে ক্রিকেট পাড়ায়। নোয়াখালী এক্সপ্রেস নামে ফ্র্যাঞ্চাইজিকে দেখা যাবে আসন্ন বিপিএলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে অনেকে বাংলাদেশ প্রবলেম লিগ, অনেকে বাংলাদেশ পিকনিক লিগ, মজা করে অনেক কিছু গেল কয়েক সিজন ধরেই বলছে, কারণ নানা রকমের জটিলতা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। অনেকে আশা করেছে নতুন বিসিবিতে নতুনত্ব আসবে, বিপিএল অনেকটাই গোছানো থাকবে, কিন্তু সেটাও অনেকটা অগোছালো লাগছে। প্লেয়ার ড্রাফট 17 তারিখে করছি। 17 নভেম্বর অকশন হওয়ার কথা, সেটা দুদিন পিছিয়ে পরবর্তীতে 19 তারিখে ডেট দেওয়া হলো, সেটাও পিছিয়ে 23 তারিখে ডেট দেওয়া হয়েছিল। নতুন ডেট 30 নভেম্বর, অর্থাৎ অকশনের ডেটই বারবার পেছাচ্ছে। কারণটা হলো 5টা ফ্র্যাঞ্চাইজি বিসিবি ঠিক করেছিল, সেই 5টা ফ্র্যাঞ্চাইজি তাদের যে ব্যাংক গ্যারান্টি মানি 10 কোটি টাকা দিতে হবে টাইম মতো, সেটা নিয়ে অনেকে গড়িমসি করছিল, যার কারণে বারবার অকশনের ডেট পেছাচ্ছিল। এর মধ্যে শোনা যাচ্ছিল চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। দেশ ট্রাভেলস যারা রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল তারা সেটা পায়নি। চট্টগ্রামের ট্রায়াঙ্গেল গ্রুপ চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটা পেয়েছে। তাদের টাকা দেয়া না দেয়া, তাদের ইস্যু নিয়েও আসলে বিসিবি খুব একটা স্বস্তিতে নেই, যে কারণে শোনা যাচ্ছিল দেশ ট্রাভেলসকে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি দিতে পারে। আবার এমনটাও শোনা যাচ্ছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি বিসিবি নিজেরাও চালাতে পারে। দেশ ট্রাভেলস যেহেতু অনেক আন্তরিক বিপিএলের দল পেতে, সেই কারণে তাদেরকে হয়তো নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে 6টা দল হতে পারে। এখন 5টা দল হবে নাকি 6টা দল হবে, এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে। কিন্তু 6টা দল হলে, যেহেতু বিসিবি অলরেডি ডিসাইড করেছে যে 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত বিপিএলটা যারা চালাতে চায়, 5 দলের বিপিএল নিয়ে তাদের এতদিন ভাবনা ছিল। এখন 6 দলের বিপিএল যদি হয়ে যায়, সেক্ষেত্রে টুর্নামেন্টটা আর একটু লম্বা করতে হবে। টুর্নামেন্টটা লম্বা করলে যেটা বড় সমস্যা হবে, ন্যাশনাল টিমের সমস্যা হবে। কারণটা হলো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে, ফেব্রুয়ারি 7 তারিখ থেকে T20 ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে, জানুয়ারি লাস্ট উইকের মধ্যেই কিন্তু ন্যাশনাল টিমকে তাদের
টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করতে হবে, আগে ভাগে শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়াতে যেতে হবে। এখন বিপিএলটা যদি জানুয়ারির 25-30 তারিখ পর্যন্ত হয়ে যায়, সে কারণে বিশ্বকাপের প্রস্তুতিতে ন্যাশনাল টিমের একটা সমস্যা হতে পারে। অনেকে ভাবতে পারেন টি-20 বিশ্বকাপের আগে বিপিএল খেলে তো ক্রিকেটার প্রস্তুতি হবে, কিন্তু দল হয়ে খেলার যে বিষয়টা, সবাই ঐক্যবদ্ধ থাকা, বিপিএলে এক এক দলে এক এক প্লেয়ার থাকবে, কিন্তু একসাথে প্র্যাকটিস করা, প্র্যাকটিস ম্যাচ খেলা, নিজেদের মধ্যে যে একটা সিনক্রোনাইজ হওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু একটা ল্যাকিংস থাকতে পারে। এই চিন্তা করে বিপিএলে 5 দল থাকবে না 6 দল থাকবে, সেই ভাবনাটাই এখন আসলে বিসিবিকে বেশি ভাবাচ্ছে। পাশাপাশি দলগুলো ঠিকঠাক টাকা দিবে কিনা, তাদের আসলে পেশাদারিত্ব রাখা নিয়ে, তাদের ইন্টিগ্রিটি রাখা নিয়েও বিসিবি অনেক বেশি চিন্তিত। বলাই যায় বারবার যে অকশনের ডেট পেছাচ্ছে, 5 দল হবে না 6 দল হবে, কে ব্যাংক গ্যারান্টি দিল, কেউ ব্যাংক গ্যারান্টি দিল না, কেউ 50% দিল, এই রকমের নানা খবর বেরিয়ে আসছে। সিবি আসলে খুব বেশি টেনশনে আছে এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে, যেটাকে অনেকে আসলে বাংলাদেশ প্রবলেম লিগও বলে। সাইফুল রূপক, 71। একের পর এক খেলায় ক্লান্ত ঢাকা জাতীয় স্টেডিয়াম। একটা ডিসিপ্লিন শেষ হতে না হতে হাজির আর একটা। সেই মাঠে কাছাকাছি সময়ে একই ভেন্যুতে বিভিন্ন ডিসিপ্লিনের খেলা পড়ায় তৈরি হচ্ছে সূচি বিভ্রাট। মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে ফেডারেশনগুলো। মাঠ সংকট কাটিয়ে তুলতে ফুটবলের জন্য ডেডিকেটেড আইকনিক স্টেডিয়াম করতে চায় সরকার। হাসান সজীবের রিপোর্ট। টান টান উত্তেজনায় শেষ হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025। সিরাজগঞ্জ জেলাকে 3-2 গোলে হারিয়ে 64 জেলার মধ্যে চ্যাম্পিয়ন দিনাজপুর। হামজা চৌধুরী, সমিত সোমদের নিয়ে ব্যস্ততা শেষ হতে না হতে ঘরোয়া ফুটবলের খুঁটি মজবুত করতে মাঠে নেমেছে বাফুফে। তারই অংশ ফুটবলার উঠিয়ে আনার মঞ্চ এই চ্যাম্পিয়নশিপ। লম্বা সময়ে টুর্নামেন্ট শেষ করেই নারী ফুটবলারদের নিয়ে আবারও ব্যস্ততা শুরু হচ্ছে ফেডারেশনের, কিন্তু সেখানেই বেঁধেছে ভেন্যু জটিলতা। জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ সহ মালয়েশিয়া, আজারবাইজানকে নিয়ে চলতি মাসের 26 তারিখ থেকে ট্রাইনেশন নারী ফুটবল সিরিজ। তার আগে একই ভেন্যুতে বাংলাদেশ নেপাল রাগবি সিরিজ 23 ও 24 নভেম্বর। রাগবি খেলায় মাঠের ক্ষতি হওয়ার শঙ্কায় এনএসসির সাথে চিঠি চালাচালি করেছে বাফুফে। এর আগেও ভারত ম্যাচের আগে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ভেন্যু জটিলতায় মুখোমুখি অবস্থানে যায় বাফুফে আর্চারি ফেডারেশন। বারবার এমনটা হওয়ার কি কারণ? সমন্বয়হীনতা নাকি নির্দিষ্ট স্পোর্টস ক্যালেন্ডার না থাকা? এখনই আমাদের সময় দেশকে কিছু দেওয়ার জন্য, দেশের নামটা আন্তর্জাতিকভাবে সুবিধামতো উজ্জ্বল করার জন্য। তো সেই লক্ষ্যতে আমরা একসাথে কাজ করে যাব। আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ এগিয়ে যাবে। এনএসসির যে নির্বাহী পরিচালক এবং বাফুফের সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে কথা বলেছি। আমরা মানে আশা করছি সৌহার্দ্য, সম্প্রীতি ইত্যাদির মাধ্যমে আমরা সকল ফেডারেশনগুলো যেন এই মাঠগুলো ব্যবহার করতে পারে। সেই জন্য আমরা একটা, যেটা আপনাদেরও সাজেশন এসেছে, আমরা একটা ক্যালেন্ডার তৈরি করবো শুরুতে। ফুটবলের জোয়ারে ভাসছে দেশ, টিকিট নিয়ে হুমড়ি খেয়ে পড়ে দর্শক। বিগ ম্যাচগুলো সবই গড়াচ্ছে জাতীয় স্টেডিয়ামে, আবার একই মাঠে কয়েক ধরনের ডিসিপ্লিনের খেলা পড়ে যাচ্ছে কাছাকাছি সূচিতে। সমাধানে ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়াম গড়তে চায় সরকার। ডেডিকেটেড একটা ফুটবল স্টেডিয়াম তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়কে আমরা চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, কারণ আমাদের নেক্সট এক্সপানশনটা হবে কিন্তু পূর্বাঞ্চল ভিত্তিক। এদিকে বাফুফে এনএসসি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা করে মাঠ সংকট কাটিয়ে তুলেছে রাগবি ফেডারেশন ইউনিয়ন। 24 নভেম্বর বেলা 12টার আগে মাঠ ছেড়ে দেওয়ার কথা তাদের। হাসান সজীব, 71। প্রত্যাশা আর প্রাপ্তি মিলে গেল এক বিন্দুতে। দুর্দান্তভাবে এএফসি এশিয়ান কাপ বাছাই শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল। উদ্বোধনী ম্যাচে ওরা 5-0 গোলে উড়িয়ে দিয়েছে পূর্ব তিমুরকে। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ মানিক। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা। বাংলাদেশ প্রথম গোল পায় 11 মিনিটে। মানিকের ক্রসে হেডে বল জালে জড়ান রিফাত কাজী। 28 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক নিজেই। বিরতির আগে আরও এক গোল করে দলকে 3-0 ব্যবধানে এগিয়ে নেন সেই মানিকই। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও 2 গোল পায় বাংলাদেশ। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ব্রুনাই। 6 দলের লড়াইয়ে কেবল গ্রুপ চ্যাম্পিয়নের সুযোগ পাবে মূল পর্বে খেলার। খেলাটা নিজেদের দখলে ছিল এবং নির্দেশনা যে ছিল যে আমরা যেন আর্লি গোল পাই, সেটাই করতে পেরেছে।
আসলে আমাদের যে পরিকল্পনা ছিল পুরোটাই তারা এক্সিকিউট করেছে, ফলে আমরা আল্লাহর রহমতে 5-0 গোলে জয়লাভ করেছি প্রথম খেলায়, এবং প্রথম খেলায় জয়লাভ করাতে আমাদের এই টুর্নামেন্টের শুরুটা ভালো হয়েছে, এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাই যেন আমরা পরের ম্যাচে আরও ভালো ফুটবল খেলতে পারি। ঘরের মাঠে নারী কাবাডি বিশ্বকাপে ইতিহাস লিখেছে বাংলাদেশের মেয়েরা। অঘোষিত কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে ওঠা বাংলাদেশ নিশ্চিত করেছে বিশ্বকাপের প্রথম পদক। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই করছিল দুদল। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ 14-12 পয়েন্টে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে একক আধিপত্য দেখায় স্বাগতিকরা। ব্যবধান বাড়িয়ে শেষ পর্যন্ত 40-31 পয়েন্টে বিজয়ী হয় বাংলাদেশ। আর এই জয়ে এবারই প্রথম সেমিফাইনালে ওঠা বাংলাদেশ প্রথম নারী কাবাডি বিশ্বকাপে খেলেছিল কোয়ার্টার ফাইনালে। তবে এবার বাংলাদেশের মেয়েরা স্বপ্ন দেখছে আসরের ফাইনালে খেলার। দলের কোচও আত্মবিশ্বাসী স্বর্ণপদক জিততে। তবে এই জন্য বিকেএসপিতে কাবাডি খেলার ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি। আমাদের যখন গ্রুপ সেট হয়েছে, আমরা এ গ্রুপ বি গ্রুপ, আমাদের টার্গেটই ছিল থাইল্যান্ড। আমাদের টার্গেট ছিল যে আমরা যে কোনোভাবে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা থাইল্যান্ডকে হারাবো। ইনশাল্লাহ আমরা এটা পারছি। নেক্সট অবশ্যই ফাইনাল খেলার ইচ্ছা আমাদের। ইনশাল্লাহ আমরা তো হাল ছাড়বো না, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা খেলবো। আমাদের জায়গা থেকে আমি মনে করি এখন পর্যন্ত সাকসেস। তারপরে আমরা চেষ্টা করব সামনে আরও ভালো করার জন্য। তবে আপনাদের মাধ্যমে আমার একটা মেসেজ থাকবে যে আসলে দেখেন আমাদের মেয়েরা কাবাডি মানে হাতে গোনা কয়েকটা মেয়ে, আমাদের পর্যাপ্ত প্লেয়ার নেই। পর্যাপ্ত প্লেয়ারের জন্য বিকেএসপিতে কাবাডির কোনো নেই, সেখানে বিকেএসপিতে মেয়েদের কাবাডির ব্যবস্থা করতে হবে। একটা হার বিশ্বজুড়ে ট্রলের বন্যা আর্জেন্টিনার ঘরে এনে দিয়েছিল বিশ্বকাপ। আছে 22 নভেম্বর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে ট্রল করেছিল সৌদি ফ্যানরা, যা মুহূর্তেই হয়েছিল ভাইরাল। ওই এক হার আর অপমানেই বদলে গিয়েছিল আর্জেন্টিনা। কোহিনুর কণার রিপোর্ট। হোয়ার ইজ মেসি, হোয়ার ইজ মেসি। লাইভ টেলিকাস্টের মাঝে এভাবেই স্লোগান দিতে দিতে সাংবাদিকের টি শার্টের ভেতর মেসিকে খোঁজার ভান করেছিলেন সৌদি ফ্যান আব্দুল্লাহ আল আইয়েদা। বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়ে লুসাইল স্টেডিয়ামের বাইরে মেসিকে নিয়ে ট্রোলের বন্যায় ভাসে সৌদি আরব। 22 নভেম্বর 2022। এই দিনটা কি কোনোদিন ভুলতে পারবে ফুটবল দুনিয়া? বিশ্বজয় করতে এসে বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের ফাঁদে মেসির আর্জেন্টিনা। চারিদিকে গেল রব। বিশ্বকাপ নয়, বরং ধরো বাড়ির পথ। সবাই ভেবেই নিয়েছিল অতলে তলিয়ে গেছেন মেসি। এই যাত্রায় আর উঠে দাঁড়ানোর সাধ্য তার নেই। কিন্তু কেউ জানলো না মেসি ভাঙেন না, ফিরে আসেন বারবার নতুন রূপে, যাকে লোকে বলে ট্রান্সফরমেশন। ওই একটা ধাক্কার পর যা ঘটলো তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না এই বিশ্ব। 18 ডিসেম্বর নয়, প্রতিটি ম্যাচেই মেসিদের কাছে হয়ে উঠেছিল একটা ফাইনাল। মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, শেষমেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথম হারের পর টানা 6টা ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। যে লুসাইলে শেষ দেখেছিল সবাই, সেখানেই হয়েছিল বিশ্বজয়। সাইলেন্ট মেসি হয়ে গেলেন আনস্টপেবল লিডার। আর ওই সৌদি ফ্যান আব্দুল্লাহ যেন এফিডেভিট করে নিজেকে বানিয়েছেন মেসি ফ্যান। লুসাইলে শুরু হয়েছিল যে যুদ্ধটা, লুসাইলেই হয়েছে তার যবনিকাপাত। মেসি সেদিন জানিয়ে গিয়েছিলেন সেই কথাটা আরও একবার, হিস্ট্রি ওনলি রিমেম্বার্স হাউ ইউ ফিনিশড। তাই তো যখন আরও একটা বিশ্বকাপ দুয়ারে, তখনও ভীষণ প্রাসঙ্গিক আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সেই ঘটনা। ঈশ্বর মেসি প্রমাণ করে গেছেন, লেজেন্ডস আর টেস্টেড বাট কিংস অলওয়েজ রাইজ। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।